আসসালামু আলাইকুম। পাকিস্তানের সঙ্গে তৃতীয় ওয়ানডেতে শেষ ৫ ওভারে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি রান তুলতে পারেন নাই, সে ব্যাপার নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তাদের অ্যাপ্রোচ নিয়ে কথা হয়েছে, তাদের দক্ষতার জায়গা নিয়ে কথা হয়েছে। তবে একটা ব্যাপার আমি প্রত্যাশা করছিলাম যে কমেন্টেটররা কথা বলবেন, সেটা হচ্ছে রিভার্স সুইংয়ের প্রসঙ্গটা নিয়ে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান জেনারেশনের ব্যাটসম্যানদের রিভার্স সুইং খেলার অদক্ষতার জায়গাটা নিয়ে কথা বলবেন, কিংবা পুরনো বলে যে স্লোয়ার ডেলিভারিগুলো হয় সেগুলো খেলতে পারার অদক্ষতার জায়গা নিয়ে কথা বলবেন। আনফর্চুনেটলি আমাদের কমেন্টেটররা আসলে যারা কমেন্ট্রি করছিলেন সেই সময়টাতে শেষ ৫ ওভারে, তখন তারা রিভার্স সুইং প্রসঙ্গে কোনো কথা বলেন নাই। আমি এক্সপেক্ট করছিলাম তারা কথা বলবেন। দেখেন, বর্তমান সময়ে ওডিআই ক্রিকেটে কিন্তু একটা নতুন পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা হচ্ছে, শুরুর দিকে তো দুই পাশ থেকে দুটা নতুন বল দিয়ে খেলা হয়, তবে ৩৪ ওভারের পর থেকে কিন্তু একটা বল দিয়ে খেলাটা কন্টিনিউ হয় এবং সেটা ৫০ ওভার পর্যন্ত কন্টিনিউ হয়। এতে যে বিষয়টা ঘটেছে, একটা সময় অর্থাৎ আগে যখন ওডিআই ক্রিকেট খেলা হতো একটা বল দিয়ে, তখন আমরা দেখতাম যে বোলাররা রিভার্স সুইং করছেন, শেষের দিকে প্রচুর স্লোয়ার বল করছেন, ব্যাটারদেরকে ডিসিভ করছেন, ব্যাটাররা একটু ডিফিকাল্ট টাইম ফেস করছেন। ওই জায়গাটা কিন্তু কিছুটা হলেও ফিরে এসেছে। একটা সিম্পল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে হারিস রাফ তাওহিদ হৃদয়কে একটা বল করেছিলেন, যেই বলটা তাওহিদ হৃদয় এক্সপেক্ট করছিলেন যে বলটা তার ভেতরের দিকে ঢুকবে, কিন্তু সাডেনলি বলটা বাইরে বেরিয়ে গেছে। এরপর তাওহিদ কিন্তু একটা এক্সপ্রেশন দেখাচ্ছিলেন যে কিরে ভাই, এটা কি বল, বল তো ভেতরে ঢোকার কথা, এটা বাইরে বাইরে হইলো কেমনে, এরকম কিছু একটা তিনি বলছিলেন। সো ওই টাইমটাই আমি এক্সপেক্ট করছিলাম যে রিভার্স সুইং নিয়ে কথা বলা হবে কমেন্ট্রি এন্ড থেকে, বাট আনফর্চুনেটলি হয় নাই। ডেফিনেটলি হয়তো বা কমেন্টেটরদের জন্য হ্যাবিচুয়েটেড হতে একটু টাইম লাগছে, কারণ নতুন একটা ডাইমেনশন যুক্ত হচ্ছে বর্তমান সময় ওয়ার্ল্ড ক্রিকেটে, মানে পুরনো একটা জিনিস সেটা নতুন করে আবার ফেরত আসছে। এবং ওই জায়গাটায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রিভার্স সুইং এবং স্লোয়ারগুলো, বিশেষ করে বলটা যখন অনেক বেশি পুরনো হয়ে গেছে, তখন সে স্লোয়ারগুলো হ্যান্ডেল করার যে ক্যাপাবিলিটির জায়গাটা, সেটা এই জেনারেশনের ক্রিকেটারদেরকে আরেকটু স্পেশালাইজড স্কিল অর্জন করতে হবে। ফাইম আশরাফের একটা বল লাস্ট ওভারে আমার মনে আছে, সেই বলটাও আপনি যদি সিমের রিপ্রেজেন্টেশনটা দেখেন বলটা ছাড়ার পরে, এটা যে কেউ দেখলে বলবে যে সেই বলটা বাহাতি ব্যাটারের জন্য ইট উইল নিপ ব্যাক ইন, এটা সিমের রিপ্রেজেন্টেশন দেখে বলবে। কিন্তু সেই বলটা পড়ার পর যেভাবে বেরিয়ে গেল, আফিফও কিন্তু সেই বলটার সঙ্গে নেগোশিয়েট করতে পারেন নাই বিকজ অফ দ্য রিভার্স সুইং। অর্থাৎ শেষের দিকে সে রিভার্স সুইংটা এমনভাবে কাজ করিয়েছিলেন পাকিস্তানের বোলাররা, সত্যি কথা বলতে বাংলাদেশের ব্যাটারদের, এই জেনারেশনের ব্যাটারদের সেই দক্ষতার জায়গাটা গড়ে ওঠে নাই। স্লোয়ার নিয়ে যদি কথা বলতে চাই, আপনি যদি দেখেন যে একদম ফ্রম দ্য 45th ওভার্স শাহিন শাহ আফ্রিদি কিন্তু স্লোয়ার করা শুরু করেছিলেন। হারিস রৌফ ১১৯ লিটন যে বলতে আউট হলেন, সেটা খুব সম্ভবত ১১৯ কিলোমিটার প্রতি ঘন্টার একটা বল ছিল। সর্বমোট ১৫টা বল ৪৫ থেকে ৫০ ওভারের মধ্যে পাকিস্তানি বোলাররা স্লোয়ার ডেলিভারি করেছেন, যেখান থেকে বাংলাদেশ মাত্র ১৮ রান নিতে পেরেছে, একটা উইকেটও তারা হারিয়েছে। দ্য লস দ্য উইকেট অফ লিটন কুমার দাস। সব কিছু মিলিয়ে আমরা যদি বলি, একদম সামারি করতে চাই, তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশকে ডেথ ওভার্সের ব্যাটিংয়ে পারদর্শিতা অর্জন করতে চাইলে রিভার্স সুইং এবং স্লোয়ার ডেলিভারি, পুরানো বলে স্লোয়ার ডেলিভারি, এটা হ্যান্ডেল করার দক্ষতার জায়গাটা তাদেরকে রাখতে হবে বা সেটাকে অবলম্বন করতে হবে। আবারও বলি, ওয়ানডে ক্রিকেটে গত ১২-১৩ বছর ধরে কিন্তু, বা এই জেনারেশনের ক্রিকেটাররা যারা ক্রিকেট খেলা শিখেছেন বা ইন্টারন্যাশনাল লেভেলে এসেছেন, তারা কিন্তু দুই পাশ থেকে দুইটা নতুন বলে, মানে একটা বল ম্যাক্সিমাম ২৫ ওভার পর্যন্ত পুরনো হতে পারবে, সেরকম ক্রিকেটের সঙ্গে তারা অভ্যস্ত। তবে এখন কিন্তু ৩৪ ওভারের পর থেকে ওই একটা বল দিয়ে কন্টিনিউ করা হয় এবং সেক্ষেত্রে বলটা কিন্তু অনেক বেশি মাত্রায় পুরনো হয়ে যায়। যারা রিভার্স সুইং বিষয়টা বোঝেন না, আমি ছোট্ট একটা সামারি করে দিই। নর্মাল ট্রেডিশনাল বা কনভেনশনাল সুইং বিষয়টা এরকম যে, নর্মালি একটা বল দিয়ে যখন খেলা হয়, বলের একটা পার্ট তো শাইনি পার্ট মেনটেন করেন বোলাররা, আর একটা পার্ট রাফ পার্ট থাকে। সো আলটিমেটলি যে বিষয়টা ঘটে, যে একটা বোলার যখন বলটাকে ছোড়েন, তখন শাইনি পার্ট দিয়ে যে এয়ার ফ্লোটা হয়, সেটা হচ্ছে ল্যামিনার এয়ার ফ্লো কিংবা মসৃণ এয়ার ফ্লো, যেটাকে আমরা বলি বাংলায়। আরেক পাশ দিয়ে যেটাকে বলা হয় ক্যাওটিক এয়ার ফ্লো কিংবা অমসৃণ এয়ার ফ্লো, মানে বাতাসের যে বায়ু প্রবাহ, সেটা হচ্ছে অমসৃণ বায়ু প্রবাহ। সো আলটিমেটলি যে বিষয়টা ঘটে, সেটা হচ্ছে যে পাশ থেকে অমসৃণ বায়ু প্রবাহ যাচ্ছে, মানে মসৃণ বায়ু প্রবাহের বিপরীত দিকে বলটা মুভ করে। এটা বাতাসের যে গতিবেগ বা বাতাসের যে বায়ু প্রবাহ, সেটার ধর্মটাই এরকম, সেভাবেই হয়। কিন্তু যখন বলটা অনেক বেশি পুরনো হয়ে যায়, তখন কিন্তু দুই পাশে রাফ পার্ট, আলটিমেটলি দুটা পাশে রাফ পার্ট, এবং দুটো পাশের যে এয়ার ফ্লো, সেটা কিন্তু ক্যাওয়েটিক এয়ার ফ্লোটা হয়। তবে এর মধ্যেও বোলাররা যে কাজটা চেষ্টা করেন, সেটা হচ্ছে একটা পার্টকে কিন্তু স্লাইট শাইনি মেনটেন করার চেষ্টা করেন, মানে
কম ক্যাভেটিক এয়ার ফ্লো মেনটেন করার চেষ্টা করেন। সো আলটিমেটলি রিভার্স সুইংটা হচ্ছে এরকম সুইং যখন বোলার বল ছোড়েন এবং দুটা পাশেই আপনার ক্যাভেটিক এয়ার ফ্লো প্রডিউস হয় এবং সেই জায়গাটাতে একটা পার্ট যখন অল্প একটু শাইনি মেনটেন করছেন পেস বোলাররা, তখন ওই যে অল্প একটু শাইনি পার্টের দিকে বলটা মুভ করে, যেটা আলটিমেটলি অ্যাজ আ ব্যাটার হয়তোবা যাদের অভ্যস্ততাটা নাই বা যারা অভ্যেস নাই তারা খুব বেশি ডিল করতে পারেন না। সো আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি কোনো অজুহাত দিতে পারবেন না, কারণ আপনার যখন যে পরিবর্তিত নিয়ম আসবে, যে এভলিউশন ঘটবে, সেসব কিছুর সঙ্গে আপনাকে কিন্তু মানিয়ে চলতে হবে বা আপনাকে কিন্তু সেগুলোর স্কিলটাকে আয়ত্ত করতে হবে। এই একটা পার্টিকুলার স্কিল আমার কাছে মনে হয় দিস ইজ ভেরি মাচ আন্ডার রেটেড, এবং এগুলো নিয়ে খুব বেশি কথাবার্তাও হচ্ছে না, গণমাধ্যমে তো একেবারে কথাবার্তা হয় না। আমি এক্সপেক্ট করছিলাম যে দ্য কমেন্টেটার্স উইল টক অ্যাবাউট ইট, বাট সেটা হয়তো বা কোনো একটা কারণে হয় নাই, অভ্যস্ততারও ব্যাপার আছে। বাট এটা আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলোতে বাংলাদেশের ব্যাটারদের ডেথ ওভার্সের প্র্যাকটিসের জন্য রিভার্স সুইং এবং স্লোয়ার ডেলিভারি বেশি পুরনো বলে এটার একটা অভ্যস্ততার জায়গা আছে। সেই সঙ্গে ডেথ ওভার্সের বোলিংয়েও বাংলাদেশের পেস বোলারদের কিন্তু রিভার্স সুইং আয়ত্ত করারও একটা ব্যাপার আছে। পাকিস্তানিরা ন্যাচারালি তাদের ক্রিকেট ট্রেডিশনটা এরকম, তারা কিন্তু এগুলো আসলে শিখেই বড় হয় সত্যি কথা বলতে। তারা নাকি অনেকে আবার টেপ টেনিস ক্রিকেটেও রিভার্স সুইং করাতে পারে, আমি জানি না তারা টেপ টেনিস ক্রিকেটে কীভাবে রিভার্স সুইং করায়। আমি অনেক পাকিস্তানি টেপ টেনিস ক্রিকেটারের মুখে শুনেছি যে টেপ টেনিসও তারা রিভার্স সুইং করে। বাট হোয়াট এভার ইট ইজ, এটা দক্ষতার ব্যাপার, এবং আমার কাছে মনে হয় যে যত বেশি ক্রিকেট নিয়ে গবেষণা হবে, যত বেশি ন্যাশনাল টিম কোচিং স্টাফ তারা ক্রিকেট নিয়ে এই আলাপ আলোচনার মধ্যে থাকবে, আই এম প্রিটি মাচ শিওর মোহাম্মদ আশরাফুল ইজ দেয়ার, এবং তিনি এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর আলোচনা করেন, কথাবার্তা বলেন। ব্যক্তিগতভাবে আমিও দেখেছি অনেক কিছু চিন্তা করেন তিনি। সো আই হোপ যে বাংলাদেশ এই ব্যাপারগুলো নিয়ে দে উইল লুক আফটার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো, লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।